আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? দীর্ঘ কয়েকদিন পরে তোমাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসলাম। আমার পরীক্ষাগত সমস্যার কারণে ভিডিওগুলো নিয়ে আসতে পারিনি। তো আজ থেকে আবার পুনরায় ডেইলি ভিডিও আনবো। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব রাজশাহী বোর্ডের 2019 সালে 4 নম্বর প্রশ্নটি। প্রশ্নটা আসছিল হিসাবের বইসমূহ অধ্যায় থেকে। তো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটা হচ্ছে মিস্টার মনিরে 2018 সালের মার্চ মাসের 1 তারিখের হাতে নগদ 20,000 টাকা ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা ছিল। আর নিচে লেনদেন অন্যান্য লেনদেনগুলান দেওয়া আছে। আর নিচে করণীয় আছে মোট 3টা। ক নম্বর নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো পরিমাণ নির্ণয় করতে হবে। আর জাবেদা দিতে হবে এই সকল তারিখের গুলান ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। 3 ঘরে নগদান বই প্রস্তুত করতে হবে। আর আরেকটা বিষয় আমি বলি, তোমাদের যেহেতু পরীক্ষা 5 তারিখ থেকে, তো তোমরা এই কদিনে বেশি বেশি করে 2019 সালে বোর্ডটা বেশি বেশি করে করবা। আর তোমাদের যে অ্যাসাইনমেন্টটা আছে, যেসব হিসাব বিজ্ঞানের উপর যেসব অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। সেগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কোশ্চেনটা হবে। তো চলো আজকের এই প্রশ্নটি সমাধান করে বা সমাধান দেখা যাক। তো প্রথমে আমরা ক নম্বরটা দেখব, যেটা বলতেছে কি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো পরিমাণ। আগে জানতে হবে নগদান বই কি। নগদান বই 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া যেসব ঘোড়াগুলান আছে, ওই সকল ঘোড়াগুলানকে নগদান বই বলে। সেগুলো কি থাকে, নগদ আর ব্যাংক লেনদেনগুলো শুধুমাত্র অন্তর্ভুক্ত হবে। যে লেনদেনের সাথে নগদ আর ব্যাংক অন্তর্ভুক্ত আছে সেগুলোই ওই নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। তো বলতেছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, তাহলে ব্যাংক আর নগদান বই যে লেনদেনে নাই সেটা ক নম্বর প্রশ্নে বের করতে হবে। তো চলো সেটা বের করে নেওয়া যাক। তো প্রশ্নটা উত্তর হচ্ছে এটা। তো দেখো তারিখ হিসাবের নাম টাকা এভাবে দিবা। আর এখানে দেখো মার্চের 15 তারিখে, এটাও যাবে কিন্তু। আর বাকিগুলান সবই নগদান বইতে যাবে। বিস্তারিত আলোচনা তুমি একটু বোর্ডটা দেখে বুঝতে পারবা তোমাদের কাছে যদি কোশ্চিন থাকে। তো 15 তারিখে দেখো স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়, একটা বিলের মাধ্যমে তুমি ক্রয় করেছো, এটা অবশ্যই ধারে। বিলটা এরকম জাবেদাটা এরকম হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল বা প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কোনো নগদ বা ব্যাংক আসতেছে না, তাই এই লেনদেনটা নগদান বইতে যাবে না। তাই এখানে টাকার পরিমাণটা কত, 5,000 টাকা, কারণ প্রশ্নে 5,000 টাকায় দেওয়া আছে। তারপরে দেখো 20 তারিখে একটা লেনদেন আছে, সেটা দেখি। তামিমের কাছ থেকে 5% বাদটায় তুমি 15,000 টাকা পণ্য ক্রয় করছো, তার মানে অবশ্যই ধারে ক্রয় করছো। 5% বাদটাই, এটা কার আবার এবারটা বাদ দিতে হবে। তাহলে 15,000 উপরে যদি 5% করো তাহলে 750 টাকা আসতেছে। তাহলে এই টাকাটা কি করতে হবে, বাদ দিলেই যে টাকাটা থাকতেছে 14,250 টাকা, ওই টাকা কি হবে, অন্তর্ভুক্ত হবে ক নম্বর প্রশ্নে। তো এখানে দেখো আমি টোটালটা হিসাবপাতি করে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীভাবে করেছি। 15,000 উপর 5% কাউন্ট করে এখান থেকে মাইনাস করে 14,250 টাকা আসতেছে। দেন টোটাল যোগ করে 19,250 টাকা হচ্ছে। তো এটাই হচ্ছে তোমার নগদান বইতে অন্তর্ভুক্ত হবে এমন দফাগুলোর পরিমাণের মোট টাকার পরিমাণ। তো 19,250 টাকা, এটা ক নম্বর প্রশ্নের উত্তর। জাস্ট এই দুইটা আইটেম নগদান বইতে যাবে না, বাকি যেসব লেনদেনগুলো আছে প্রত্যেকটা নগদান বইতে যাবে। এখন আমরা দেখব, এটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে টিক চিহ্ন দিয়ে দিই। পরবর্তী খ নম্বর বলতেছে 4, 5, 15 এবং 20 তারিখ, এই 4টা তারিখের লেনদেনের জাবেদা দিতে হবে। ব্যাখ্যার প্রয়োজন নেই, কারণ এটা বোর্ড প্রশ্নে হুবহু তুলে দিয়েছি, এখানে বলেছে ব্যাখ্যার প্রয়োজন নেই। তো চলো আমরা 4, 5, 15, 20 তারিখের লেনদেনগুলো দেখি। তো প্রথমে 4 তারিখে দিয়ে আসি। তো এখানে দেখো মিসেস শান্তার পাওনা 6,000 টাকা 5% বাট্টা বাদে 50% নগদে 50% চেকে পরিশোধ করা হলো। তার মানে তোমার কাছে মিসেস শান্তা পাবে টাকা কত, 6,000 টাকা 5% বাট্টা বাদে। তাহলে এই 6,000 টাকার উপর কী করতে হবে, 5% তোমাকে বাট্টা বাদ দিতে হবে। তাহলে কত টাকা বাট্টা হচ্ছে, 300 টাকা, 5, 6, 30, 300 টাকা হচ্ছে। আর ডাবল শূন্য হচ্ছে, তাহলে 300 টাকা বাট্টা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সে টাকা কী করবা, 50% নগদ করবা আর 50% চেকে করবা। তো এখানে দেখো করে দিয়েছি। তাহলে প্রদেয় হিসাব টোটাল টাকাটা হবে, কারণ টোটাল টাকাটাই প্রদেয় হিসাব 6,000। আর নগদ কত টাকা দিছো, 2,850, ব্যাংক হিসাবে 2,850। আর তুমি পাচ্ছ বাট্টা, সেটা তোমার এ বাট্টা তোমার প্রাপ্ত বাট্টা, যেটা তোমার আয় কত, 300 টাকা। তাহলে এই পাশে 3টা যোগ করলে 6,000 টাকা হয়ে যাচ্ছে। বিষয়টা যাবে এভাবে হবে। তারপরে দেখো 5 তারিখে, কারণ এখানে কত তারিখ বলছে সেটা দেখি, 5 তারিখ। হ্যাঁ,
তো 5 তারিখের লেনদেনটা হচ্ছে দেনাদার ফাহিম এর কাছ থেকে 10,000 টাকা তুমি পাবো, মানে তুমি পাবা দেনাদার কাছ থেকে, মানে ফাহিমের কাছ থেকে 10,000 টাকা পাবা 2% বাট্টাই। তাহলে তোমাকে কী করতে হবে, 2% ওকে বাট্টা দিতে হবে। তাহলে এই বাট্টাটা হবে তোমার প্রদত্ত বাট্টা, মানে এটা তোমার খরচ হবে। আর পরে বলতেছে 4,800 টাকা নগদে তুমি পাবা, আর অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। তুমি 4,000 এখানে বলে দিয়েছে 4,800 টাকা নগদে রাখতে হবে, বাকি টাকা চেকে পাওয়া গেছে। চেকটা ওই দিনই ব্যাংকে জমা দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আমরা এই অংশটুকু করব না, এখানে জাস্ট এটুকু আমরা জাবেদা করব। তো এখানে দেখো নগদান হিসাব, তুমি টাকা পাইছো কত 4,800, এই যে এখানে দেখো 4,800 টাকা নগদে। তাহলে আগে তোমাকে 10,000-এর উপর 2% করতে হবে, কত হয় 200 টাকা হয়। এই যে 200 টাকা বাট্টা, প্রদত্ত বাট্টা এটা। তো 10,000 থেকে তুমি যদি 200 বাদ দাও, যে টাকাটা থাকে 9,800 টাকা থাকতেছে। ওইখান থেকে 4,800 বাদ দিলে তোমার 5,000 টাকা থাকতেছে অবশিষ্ট টাকা। এই টাকাটা হচ্ছে কি ব্যাংক হিসাব। ওকে, তাহলে নগদান হিসাব, ব্যাংক হিসাব, প্রদত্ত হিসাব, 3টা টাকা যোগ করে প্রাপ্য হিসাব ফাইম বা দেনাদার হিসাব, যেটা তুমি লিখতে পারো লিখো 10,000 টাকা। ওকে, আচ্ছা পরবর্তী 15 তারিখের লেনদেনটা দেখি। স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয়। বিল, যে বিলটা নির্দিষ্ট তারিখ বিভিন্ন মানে চুক্তিপত্র উল্লেখ থাকে, এগুলো বিল। তো এই বিলটা হচ্ছে জাবেদা হবে এরকম: ক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য বিল অথবা প্রদেয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। সিম্পল, ক্রয় হিসাব প্রদেয় নোট বা প্রদেয় বিল, যেটা লিখতে পারো লিখো, কোনো সমস্যা হবে না। 5,000 টাকা, এটা হচ্ছে এইভাবে লিখলেই হয়ে গেল। 20 তারিখে দেখো কি আছে। তামিমের কাছ থেকে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 15,000 টাকায় 5% বাট্টা, এটা কারবারি বাট্টা বাদ দিতে হবে। তাহলে 5×15 = 750 টাকা। তাহলে ক্রয় হিসাব ওটা বাদ দিতে হবে, কারণ কারবারি বাট্টা বাদ যায়। তাহলে 15,000 থেকে যদি 750 বাদ দাও, তাহলে 14,250 টাকা ক্রয় হিসাব, আর প্রদেয় হিসাব 14,250। এখানে কোনো প্রাপ্ত বা প্রদত্ত বাট্টা আসবে না, কারণ এটা বলতেছে পণ্য ক্রয় করেছো সেটা বাকিতে তামিমের কাছ থেকে, তাহলে এটা অবশ্যই কারবারি বাট্টা। ওকে, এই হচ্ছে খ নম্বর প্রশ্নের জাবেদাগুলান। এখন আমরা দেখব এই যে গ নম্বর, একখানা 3 ঘরা নগদান বই। ওকে, তো এটা হচ্ছে 3 ঘরা নগদান বইয়ের ঘরের আরেকটা ফাংশন 2টা আমরা মিসিং লিখেছি, মানে দেই নাই, যেটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা এখানে লিখতে হয়। তো যেহেতু ওগুলান লিখলে ঘরটা আরও ছোট হয়ে যাবে লেখাগুলান, তাই তুমি বুঝতে পারবে না বলে আমি এগুলো লিখি নাই। পরীক্ষার হলে অবশ্যই সেগুলো লিখবা, বিবরণে পরে খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা লিখতে হয়। তোমরা ঘরটাটিও দেখে নিও, এখানে কী কী আইটেম থাকে অবশ্যই এগুলো ভালো করে লিখে নেবা। বাট এগুলো কম্পালসরি লিখতেই হবে। তো ডেবিট, ক্রেডিট, তো আমাদের প্রত্যেকটা লেনদেনটা নিতে হবে। তো আমরা প্রথমে 1 তারিখে আসি। তো এখানে 1 তারিখে কী আছে, এই যে 1 তারিখ 20,000 টাকা নগদ আছে, এটা ডেবিট। আর ব্যাংক জমার ক্রেডিট আছে 5,700, তাহলে বসাই দিই ডেবিট আর ক্রেডিটে। ব্যালেন্স বিডি 20,000, ব্যালেন্স বিডি 5,700, এটা কমা হবে। ওকে, তারপরে আমাদের 2 তারিখে দেখতে হবে। এই যে 2 তারিখে কী আছে, নগদে বিক্রয় করেছো 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দিয়েছো। তাহলে এই 12,000-এর 6,000 তুমি নগদে পাইছো, আর বাকি টাকা ব্যাংকে জমা দিয়েছো। তো সেটা আমরা করি। এই যে নগদ পাইছো 6,000, আর ব্যাংকে যদি টাকা জমা দিয়ে দাও, তাহলে তোমার ব্যাংকটা বৃদ্ধি পাচ্ছে, তো 6,000 টাকা বসে গেলো। এখানে কোনো কন্ট্রাক্টই দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কন্ট্রাক্টই শুধুমাত্র ব্যবসার সাথে ব্যাংকের সাথে হয়, আদার্স কোনো কিছুর সাথে ব্যাংক বা দেনাদারের সাথে কিছু হয় না। দেনাদার পাওনাদারের সাথে কোনো কন্ট্রাক্টই হয় না। ওকে, তাহলে এটা গেল 6,000 টাকা তুমি নগদ পাইছো, আর বাকি টাকা তুমি ব্যাংকে জমা দিয়ে দিচ্ছ। এই যে এই টাকাটা গেল। তারপরে দেখো 4 তারিখে মিসেস শান্তার পাওনা 6,000 টাকা 5% বাট্টা বাদে 50% নগদে 50% চেকে পরিশোধ করা হলো। যেহেতু আমরা এটা কী করছি, জাবেদা করছি, জাবেদা দেখো, জাবেদা দেখলে তুমি ইজিলি নগদ অনুমিটা করতে পারবা। তো এখানে প্রদেয় হিসাব কত, 6,000 টাকা আছে, শুধুমাত্র আমাদের নগদ আর ব্যাংকের টাকাটা লিখতে হবে। তো নগদ আছে 2,850, ক্রেডিট ব্যাংক আছে 2,850, আর প্রাপ্ত বাট্টা 300 টাকা। তো 3টাই ক্রেডিট সাইডে যাবে, তো 3টাই ক্রেডিট সাইডে চলে যায়। তার 4 তারিখে প্রদেয় হিসাব শান্তা, টাকার পরিমাণটা দেখো বসে গেছে এইভাবে, কারণ জাবেদাতে আমরা কি করছি, 3টাই ক্রেডিটে আছে যেহেতু, তো এখানে তো ক্রেডিটে বসে গেছে এখানে এগুলো। তারপরে 5 তারিখে দেনাদারে ফাহিমের কাছ থেকে 10,000 টাকা তুমি পাও না, তো এটা আমরা দেখি জাবেদা করেছি কিনা। হ্যাঁ, এটারও জাবেদা করেছি। তো জাবেদাটা দেখি, যেহেতু আমি বলে দিয়েছি জাবেদারা কেমন করে হয়েছে, তাই আমি আর ব্যাখ্যা করতেছি না এগুলো। তো নগদ আর ব্যাংক দুইটা কিন্তু ডেবিটে আছে,
প্রদত্ত বাট্টাও ডেবিট আছে, তাহলে তিনটাই ডেবিটের ঘরে বসে যাবে। তো এখানে দেখো বসে গেছে, প্রাপ্য হিসাব নামটা লিখে ফাহিম 4800, 5200 বসে গেছে তিনটাই। ঠিক আছে, কারণ এটা ক্রেডিটে ছিল টাকা জাবেদাতে, এখানে ডেবিটের ঘরে টাকাটা আছে জাবেদাতে, তাই এখানে বসলো। তো এখন আমরা দেখব পরবর্তী তারিখেরটা, সেটা হচ্ছে 15 তারিখেরটা আসবে না, কারণ এটা নগদান বইতে আসবে না। 20 তারিখেরটা আসবে না, কারণ এই দুইটা লেনদেন কোনো নগদার ব্যাংকের সাথে হয় নাই, জাস্ট ধারে হয়েছে, তাই এই দুইটা আসবে না। এটা আমি ক নম্বরেই ডিটেলস বলে দিয়েছি, তাই এটা আসবে না। ওকে, পরবর্তী 24 তারিখেটা দেখি। তামিমের কাছ থেকে 250 টাকা বাট্টা প্রাপ্তিতে 50% নগদে 50% চেকে পরিশোধ করা হলো। তামিমের কাছ থেকে তুমি টাকা পাইতা, এই যে 20 তারিখে দেখো টাকাটা পাইতা, এখন এই টাকাটা তুমি পেয়ে গেছো। কত? 50% নগদে পাইছো, 50% চেকে পাইছো। তো 15,000 টাকার উপর 5% বাট্টা বাদ দিলে কত হয়? যেটা হয় 14,250। তো সেই টাকাটা কি করতে হবে? 250 টাকা বাট্টা রাখতে হবে, আর বাকি টাকা এই ব্যাংকে আর চেকে দিয়ে দিতে হবে। তো সেটা এখন দেখো, এই যে তারিখটা হচ্ছে 24 তারিখ, এই যে প্রদেয় হিসাব 7,000 টাকা, 7,000 টাকা, 250। কারণ আমি অ্যাকচুয়াল টাকাকে ভালো করে দেখো, 15,000 টাকার উপর 5% কত হয়? 750। তাহলে 750 থেকে তুমি যদি 15,000 বাদ দাও, তাহলে 14,250 টাকা থাকতেছে। তো 14,250, তো ওখান থেকে আবার বাটটা তোমাকে 250 টাকা বাদ দিতে হবে। তাহলে কত টাকা থাকে? 14,000 টাকা থাকে। তো ওই টাকাটা কী করতে হবে? 50% নগদে, 50% চেকে, তাহলেই হিসাবটা মিলে যাবে। তো আমরা তাই করছি, বাট্টার কষে 250 দিলাম, নগদ আর ব্যাংকের ঘরে দিয়ে দিলাম, কারণ দুটা ক্রেডিট ফাংশন আছে, এটুকুই। তারপরে দেখো পরবর্তী লেনদেন 30 তারিখে তামিমের ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাঘাত হলো। এই যে তামিম, আমি কি পাই, চেক পরিশোধ করেছি তামিমকে, কিন্তু চেকটা কোনো কারণবশত মানে প্রত্যাঘাত হয়ে গেছে। আমি যদি চেকটা প্রত্যাঘাত না হতো, তাহলে চেকটা কী হতো? আমার ক্রেডিট ফাংশন হতো। আর যেহেতু ব্যাংক কর্তৃক প্রত্যাঘাত হয়ে গেছে, তার মানে আমাদের কাছে চেকটা আবার চলে আসছে, তাহলে আমাদের টাকা কি বেশি না? ওকে, তাহলে আমাদের টাকা বেশি হলো, তাহলে আমাদের কোন ঘরে আসবে? ডেবিটের ঘরে আসবে। তো প্রদেয় হিসাব, এই যে ব্যাংকের ঘরে 7,000 টাকা বসে গেল, এই যে এই টাকাটা এখানে বসে গেছে। ওকে, তাহলে আর কোনো হিসাব এখানে নাই, তারিখের এটুকুই করলে হয়ে যাবে। তারপরে তোমার যোগ বিয়োগের কাজ। তো এখানে তোমাকে দেখতে হবে ক্রেডিট পাস বড় নাকি ডেবিট পাস বড়। তো অবশ্যই এখানে ডেবিট পাস বড়, টাকার অঙ্কের দেখে, অ্যামাউন্ট দেখে আমরা বুঝতে পারছি। তো এখানে 20,000, 6,000 আর 4,800 যোগ করলে 30,800 হচ্ছে, আর এখানে যোগ করলে 18,000, আর এখানে 200। তো এই টাকাটা এখানে বসাই দিব, শুধুমাত্র বাট্টাটা বাদে। বাট্টার এখানে 550 আর সেম টাকা, আর এই টাকাগুলো যোগ করে এখান থেকে মাইনাস করলে তোমার কত হয়? 20,950 টাকা আসতেছে। 2,850 যোগ 7,000 যোগ করলে যে টাকাটা হয়, ওখান থেকে তুমি যদি 30,800 টাকা বাদ দাও, তাহলে এই যে 20,950 টাকা পাচ্ছ। সেম এখানেও এই তিনটা যোগ করে 18,000 টাকা বাদ দিলে 2,450 টাকা পাচ্ছ। এখন এই যে দুইটা কি পেলা? তোমাদের ব্যালেন্স সিডি। পরবর্তী মাসে এটা কি হয়? ব্যালেন্স বিডি হবে। তো এপ্রিল, যেহেতু এটা মার্চ মাসের অঙ্ক, এপ্রিল 1 ব্যালেন্স বিডি, টাকার পরিমাণটা বসে গেছে। ওকে, তো এভাবে তুমি যদি অঙ্কগুলো বুঝে বুঝে করো বা চেষ্টা করো বাসায় এক্সারসাইজ করলে, তো পরীক্ষা অবশ্যই ভালো রেজাল্ট করতে থাকবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে জানাও। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানাচ্ছি।